বিসমিল্লাহির রহমানুর রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ আয়োজিত দ্বাদশ শ্রেণীর, বিশেষ করে যারা 2021 সালের পরীক্ষার্থী, তাদেরকে আজকের এই সেশনে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকের এই সেশন পরিচালনায় আমি রয়েছি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সের দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং ও বিমার ব্যাংকিং থেকে প্রথম চ্যাপ্টারটি আলোচনা করব। এই চ্যাপ্টার এর আগে আলোচনা হয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুসারে, পাঠ্যসূচি অনুসারে আমরা যে বিষয়গুলো আলোচনার জন্য উপযুক্ত মনে করেছি বা সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো আবার আমরা আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ যারা অন স্ক্রিন আমার সাথে রয়েছে। আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমরা অবতারণা করব, আলোচনা করব, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি, ব্যাংক এর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বা অবদান, ব্যাংকিং ব্যবসায় এর প্রকারভেদ, ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি এবং ব্যাংকিং এর সংজ্ঞা। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। তোমরা জানো, তারপরও আমরা এটিকে রিকল করছি বা পুনরায় আমরা মনে করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ব্যাংক যে শব্দটি রয়েছে এটি ইংরেজি শব্দ। এটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ, আবার কেউ কেউ বলছেন যে না, ইতালীয় শব্দ ব্যাংকো থেকে, আর জার্মান শব্দ ব্যাংক থেকে। তো আমরা যদি এর শাব্দিক মিনিং করি, আবিধানিক মিনিং করি, তাহলে বিষয়টি দাঁড়ায় এরকম যে ব্যাংক শব্দের অর্থ আমরা বলতে পারি যে নদীর তীর বা তটরেখা, কুল কিনারা, ধনভাণ্ডার, লম্বা টুল বা বেঞ্চ বা অর্থ গচ্ছিত রাখা, এই সকল শব্দে আমরা ব্যাংকে অর্থায়ন করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি। আর অন্যভাবে যদি বলি আমরা, তাহলে বলতে পারবো যে ব্যাংকে বলা হচ্ছে কি, যে ধার করা অর্থের ধারক। অর্থাৎ ব্যাংক যেটি করে, যে মালিকের যে উদ্বৃত্ত সঞ্চয় থাকে বা মালিকের যদি পুঁজির প্রয়োজন হয় বা পুঁজির ঘাটতি দেখা দেয়, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। ব্যাংক আসলে এই কাজটি করে থাকে। অন্যভাবে যদি আমরা বলতে চাই যে ব্যাংকের সংজ্ঞায়নে যে সকল অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞ বা এক্সপার্ট যারা রয়েছেন তারা বিষয়টিকে কিভাবে সংজ্ঞায়িত করছেন, আমরা যদি নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখি, সেখানে বলা হচ্ছে ব্যাংকে যে ব্যাংক হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকে তারা বলছে বাণিজ্যিক ব্যাংক মুদ্রা, চেক ও বিনিময় বিলের মতো বিকল্প মুদ্রা ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক হচ্ছে মুদ্রা ব্যবসায়ী। তারা যেটি করে যে চেক এবং বিনিময় মিলের মতো যে বিকল্প যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, 1881 সালে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী টাকার পরিবর্তে অর্থাৎ মুদ্রার পরিবর্তে যেগুলোকে আমরা মুদ্রার সমতুল্য হিসাবে বিবেচনা করতে পারি, যেমন চেক রয়েছে, বিনিময় বিল রয়েছে, এগুলোকে বলা হচ্ছে, এগুলোর ব্যবসা যারা করে সেটিকে বলা হচ্ছে ব্যাংক। আমরা যদি অধ্যাপক জেসি উডের সংজ্ঞাটি দেখি, তাহলে তিনি বলছেন যে ব্যাংক হলো অর্থ ও ঋণের ব্যবসায়ী। সিম্পল কথা, তিনি দুটো বিষয়কে বলেছেন, যে অর্থ ও ঋণের ব্যবসায়ী। অর্থাৎ মানি অ্যান্ড লোন এর ট্রেডার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, তাদেরকেই বলা হচ্ছে ব্যাংক। আবার আমরা যদি কাউথারের সংজ্ঞাটি দেখি, তাহলে তিনি বলছেন যে ব্যাংক হলো নিজেদের এবং অন্য লোকদের ঋণের ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক যে কাজটি করে, ঋণের ব্যবসা করে থাকে, সেটা নিজ লোকের ভিতরে হতে পারে, হিজ ওন পিপুল অ্যান্ড আদার পিপুল, এর মধ্যে করে থাকে। কাজেই প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংক শব্দের অর্থ বা উৎপত্তি বিষয়টি অনুধাবন করতে পারলাম বা বুঝতে পারলাম। এ পর্যায়ে আমরা ব্যাংকিং কি, এ বিষয়টি একটু দেখার চেষ্টা করব। আমরা দেখছি যে ব্যাংক ব্যবসায় বা ব্যাংকের যে কার্যাবলী রয়েছে, এটাকেই আমরা শাব্দিক অর্থে ব্যাংকিং হিসাবে অভিহিত করে থাকি। আর ব্যাংকিং শব্দটি ইংরেজি শব্দ, কাজেই আমরা সেদিক থেকে বলতে পারি যে ব্যাংক কর্তৃক যত ধরনের কার্যাবলী সম্পাদন করা হয়, অর্থাৎ ব্যাংকের দ্বারা সম্পাদিত সকল প্রকার কার্যাবলীর যে সমষ্টি বা যোগফল, সেটিকেই আমরা বলছি কিন্তু ব্যাংকিং। তাহলে ব্যাংক যেটি করে থাকে, ব্যাংক হচ্ছে এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান।
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক জনগণের কাছ থেকে, সমাজের জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, পাশাপাশি সেই সংগৃহীত আমানত তারা ঋণ দিয়ে থাকে যাদের ঋণের প্রয়োজন রয়েছে। আবার ব্যাংক একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হলো ঋণ আমানত সৃষ্টি করে। আর ব্যাংক যেটি করে থাকে, বিভিন্ন ধরনের যে বিল রয়েছে, বন্ড রয়েছে, সেগুলোকে ভাঙিয়ে থাকে। এই যে কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে, এই সব বিষয় যে প্রতিষ্ঠান করে থাকে বা যারা এর সাথে জড়িত, তাদেরকে আমরা বলছি যে ব্যাংকিং কার্যক্রম তারা সম্পাদন করে থাকে। তো আমরা যদি ব্যাংকিংয়ের একটি সংজ্ঞা দেখি, এক্সপার্ট যারা রয়েছেন তারা বলছেন যে, অধ্যাপক চেম্বার বলেন, ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ ব্যাংকার। অর্থাৎ ব্যাংকার যারা রয়েছেন, ব্যাংকের চাকরির সাথে যারা ইনভলভ রয়েছেন, তাদেরকে আমরা সাধারণত ব্যাংকার বলে থাকি। কাজে ব্যাংকাররা যে সকল বিজনেস করে থাকেন, যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকেন, তাকেই বলা হচ্ছে ব্যাংকিং। আর সহজভাবে আমরা যদি বলতে চাই, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে মুনাফা অর্জনের নিমিত্তে, তাহলে ব্যাংকিং ব্যবসায়ের প্রধান অন্যতম যেটি কাজ, সেটি হলো যে টু আর্ন প্রফিট। তাহলে মুনাফা অর্জনের নিমিত্তে ব্যাংক যে সকল কার্যাবলী সম্পাদন করে, সেগুলোকে আমরা বলছি ব্যাংকিং। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ এ ব্যাংকার, দ্য কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। অর্থাৎ ব্যাংকিং হলো একজন ব্যাংকারের বা ব্যাংকার যারা রয়েছেন, ব্যাংকারের কার্যাবলী, ব্যাংকের সংরক্ষণ বা ব্যবস্থাপনা, অর্থাৎ দ্য কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। ব্যাংকের সংরক্ষণ বা কার্যাবলীর সমষ্টিকেই আমরা বলছি কিন্তু ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ যে ইস্যু, এটি বিস্তারিত আলোচনা করব, যে ব্যাংকের উৎপত্তি কিভাবে হয়েছে, এর সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখব। তোমরা জানো যে ব্যাংক ব্যবস্থার যে ক্রমবিকাশ, এটি একদিনে গড়ে ওঠেনি, এটি হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে বা গড়ে উঠেছে। সেজন্য আমরা আধুনিক যে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি বা ব্যাংকিং সিস্টেমের যে উৎপত্তি, সে জিনিসটি যদি বুঝতে চাই, অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে হাজার হাজার বছর আগে আদিম যে গুহাবাসী রয়েছিল, তাদের দিকে কিন্তু দৃষ্টি নিবদ্ধ করতে হবে। তাদের বিষয়গুলো এখানে আলোচনার দাবি রাখে। অর্থাৎ মানব ইতিহাসের বা মানব সভ্যতার শুরু থেকে, উষালগ্ন থেকে ব্যাংক ব্যবস্থাপনার ধারণা, ব্যাংক ব্যবস্থাপনার কনসেপ্ট ক্রমান্বয়ে অঙ্কুরিত হয়েছে এবং বিকশিত হয়েছে। সেসব ইতিহাসের দিকে তাকিয়ে আমরা যদি মনে করি যে ক্রমবিকাশের এই যে ধারণা, এই যে উৎপত্তি, এটিকে ঐতিহাসিকগণ তাদের আলোচনার সুবিধার্থে এবং সময় ও সময়ের বিবর্তনের মাপকাঠিতে তারা 4টি ভাগে ভাগ করেছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে ভাগটি তারা করেছেন, সেটিকে তারা বলছেন যে প্রাক ঐতিহাসিক যুগ, এরপরে রয়েছে প্রাচীন যুগ, এরপরে মধ্যযুগ এবং সর্বশেষে আমরা এখন বলছি যে আধুনিক যুগ, অর্থাৎ মডার্ন এজের ব্যাংকিং সিস্টেম। তো প্রিয় শিক্ষার্থী, প্রাগ ঐতিহাসিক যুগ যেটি বলছি আমরা, যে প্রিমিটিভ এজ, এ সময় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বের যুগকে বা সময়কে আমরা বলছি কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা যীশু খ্রিস্ট বলছেন। আমরা মুসলিম কমিউনিটির লোক হিসাবে আমরা বলবো, এখানে বলা হচ্ছে যে ঈশানবীর জন্মের 5000 বছর পূর্বের যে যুগ, সেটিকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। তো তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই প্রাগ ঐতিহাসিক যুগে ব্যাংকিং ব্যবস্থায় বা ব্যাংকিং সিস্টেমের কি কি কার্যক্রম চালু ছিল বা তখন কোন ধরনের বিষয়গুলো আমরা পরিলক্ষিত করতে পারি বা আমাদের দৃষ্টিগোচরে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তখনকার মানুষের যে জীবনযাত্রা প্রণালী, সেই প্রণালীতে কিন্তু অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল, ফাইন্যান্সিং সিস্টেমটি প্রচলিত ছিল। সেখান থেকে আমরা বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সে সময়কার, ধর্মগ্রন্থ রয়েছে বা শিল্পকর্ম রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু এই প্রাগ ঐতিহাসিক যুগ অর্থাৎ আদি যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে যে ধারণা বা কনসেপ্ট রয়েছে, সেটি আমরা অনুমান করতে পারি বা ধারণা পেতে পারি। আরও যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে ইতিহাস সমৃদ্ধ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, অর্থাৎ আমরা মুসলিম ধর্মের বিশ্বাসী যারা,
তারা আমাদের যে নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম রয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের যে ধনভাণ্ডার সম্পর্কিত ধারণা, যা সৌদি আরবে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব 14,000 বছর পূর্বে দক্ষিণ আমেরিকার যে মায়ান সভ্যতায় মুদ্রা ও মুদ্রা তৈরির যন্ত্রপাতি নিদর্শন, এগুলো সবই আমাদের প্রিমিটিভ এজ অর্থাৎ আদি যুগের মুদ্রা ব্যবস্থার সুদৃঢ় সাক্ষ্য বহন করে। এখানে একটি বিষয় আমাদের বলে রাখা ভালো, আমরা জানি যে পৃথিবীতে 4 জন বাদশাহ বা রাজা যেভাবেই বলি না কেন, আল্লাহ তাআলা তাদেরকে সমগ্র বিশ্বের বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে 2 জন মুসলমান, একজন হচ্ছেন যে আমাদের সুলাইমান নবী, আর আরেকজন হচ্ছেন আমাদের সিকান্দার জুলকারনাইন, আর 2 জন ছিলেন অমুসলিম। প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে একজনকে আমরা জানি যে নমরুদ, আরেকজন হচ্ছে বক্তে নসর। তা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ব্যবস্থার যে উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ, তখনও আমরা ব্যাংকিং সিস্টেম দেখতে পাচ্ছি বা আমাদের ব্যাংকিং সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এরপরে যেটি রয়েছে ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী তারা বলছেন যে প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে ব্যাংক ব্যবস্থার কী ধরনের ব্যবস্থাপনা ছিল বা তখন আমরা ব্যাংকিংয়ের কোন কোন ধরনের কার্যক্রম দেখতে পাই বা আমাদের দৃষ্টিগোচর হয়, সে সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত যে সময়কাল, সেটিকে আমরা বলছি প্রাচীন যুগ, অ্যানসিয়েন্ট এজ। এই প্রাচীন যুগ হিসাবে এই সময়কালটাকে বিবেচনা করা হয়। এ সময়ের যদি আমরা ডেভেলপমেন্ট দেখি, বিকাশ ধারা দেখি, তাহলে দেখব সেটি মূলত হচ্ছে সভ্যতা কেন্দ্রিক। অর্থাৎ এই সময় গুরুত্বপূর্ণ সভ্যতাসমূহ যেগুলো রয়েছিল, সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলে ব্যাংকিং ব্যবস্থার কী ধরনের ব্যবস্থাপনা সে সময় ছিল, সেগুলো তোমাদের নলেজে আসবে বা উপকারে আসবে। তো সেই সভ্যতাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে সভ্যতা, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে পাকিস্তানের হরপ্পা ও মহেঞ্জোদারো নামক প্রাচীন যে নগরী, এই নগরীতে খ্রিস্টপূর্ব 5000 অব্দে সিন্ধু সভ্যতা নামক এক গৌরবময় সভ্যতার বিকাশ ঘটেছিল। অর্থাৎ সিন্ধু সভ্যতার অবস্থান পাকিস্তানের হরপ্পা ও মহেঞ্জোদারো নামক স্থানে, আর এটি খ্রিস্টপূর্ব 5000 অব্দে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে এ দুটি নগরীতে বা এ দুটি নগরী আবিষ্কারের ফলে যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, তা থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে এই অঞ্চলের সাথে প্রাচীন মিশর বা বর্তমানের মিশর, রোম অর্থাৎ ইটালি এবং গ্রিসের ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল। কাজেই সিন্ধু সভ্যতা একটি প্রাচীন এবং গৌরবময় সভ্যতা। কেননা ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সভ্যতার সাথে মিশর, রোম এবং গ্রিসের ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল, সম্প্রসারণ ছিল। এই সভ্যতায় আমরা আর কি দেখতে পাই? এই সভ্যতায় আমরা মুদ্রার প্রচলন দেখতে পাই, মুদ্রা সংরক্ষণ কৌশল দেখতে পাই, এক্সচেঞ্জ যে ম্যানেজমেন্ট, বিনিময় ব্যবস্থাপনা সহ আমরা বহু আর্থিক কার্যকলাপ সিন্ধু সভ্যতা থেকে দেখতে পাই। কাজেই সিন্ধু সভ্যতার সময় ব্যাংকিং সিস্টেমের এই বিষয়গুলোর উৎপত্তি হয়েছিল বা এগুলো প্রচলিত ছিল। এরপরে আমরা যে সভ্যতাটি দেখব সেটি হলো মিশরীয় সভ্যতা, ইজিপসিয়ান সিভিলাইজেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো যে খ্রিস্টপূর্ব 5000 অব্দের পরবর্তী সময়ে মিশরে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেটিকে আমরা বলছি মিশরীয় সভ্যতা। এবং এই মিশরীয় সভ্যতাও অত্যন্ত গৌরবময় সভ্যতা ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে। আমরা জানি যে এই মিশরীয় গৌরবময় যে সভ্যতা, এই সভ্যতায় ফেরাউনের ধনভাণ্ডার, পিরামিড তৈরির জন্য যে অর্থ সংস্থান, পিরামিডের ভিতরের যে রত্নভাণ্ডার, নীল নদের অববাহিকায় কৃষি ও ব্যবসা বাণিজ্যের যে বিকাশ, বিদেশি বণিকদের যে আনাগোনা ইত্যাদি বিষয়গুলো থেকে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে ওই সময় মিশরে সমৃদ্ধ অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মিশরের যারা রাজা বাদশাহ, তাদের আলাদা নাম আছে। এই ফেরাউনটি তাদের হচ্ছে পদবী বা উপাধি। কাজেই আমরা ফেরাউন বলতে এখানে মিশরের যে রাজা বাদশাহ রয়েছেন তাদেরকে
ফেরাউন বলা হয়। যেমন আমরা জানি যে কাবুস নামে একজন মিশরের রাজা ছিলেন, তার অর্থমন্ত্রী বলি বা প্রধানমন্ত্রী বলি যাই বলি না কেন হামান ছিল, কাজেই সেই কাবুসকেও বলা হতো ফেরাউন। এইভাবে ফেরাউনদেরকে তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরে তাদের লাশগুলো পচে যাবে, এই পচনের হাত থেকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করে তাদের ভিতর তাদেরকে সংরক্ষণ করত। কাজেই আমরা মিশরের সেই গৌরবময় ইতিহাস থেকে ফেরাউনদের যে অর্থ সংক্রান্ত যে কার্যকলাপ দেখতে পাচ্ছি, এ থেকে সহজেই অনুমান হয় যে ওই সময় অত্যন্ত সমৃদ্ধ অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল। এরপরে আমরা যে সভ্যতাটি দেখব সেটি হচ্ছে ব্যাবিলিয়নীয় সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, এই সভ্যতাটি তোমরা দেখতে পাচ্ছ যে খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই ব্যাবিলনীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সভ্যতায় আমরা যে অর্থব্যবস্থা সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচরে আসে, তার কেন্দ্রবিন্দু ছিল কারা? ধর্মযাজকরা ছিলেন সেই সময় ব্যাংক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানবে যে সেই ব্যাবিলনীয় সভ্যতার সময় যারা ধর্মযাজক ছিলেন, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করত, তাদের কথাবার্তা মেনে চলত, কাজেই তারা শ্রদ্ধার পাত্র ছিলেন এবং তাদের হাত ধরেই, সেই ধর্মযাজকদের হাত ধরেই কিন্তু ব্যাংক ব্যবস্থার উৎপত্তি সেই সময় ছিল ব্যাবিলনীয় সভ্যতায়। আমরা জানি যে এখনো বর্তমান প্রচলিত সমাজে ধর্মযাজক যারা রয়েছেন বা আলেম যারা রয়েছেন বা মৌলভী যারা রয়েছেন, তারা সমাজে কিন্তু সুপ্রতিষ্ঠিত, বা সমাজের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে জ্ঞানী হিসাবে, আলেম হিসাবে সম্মান করে থাকেন। কাজেই সেই সময় ধর্মযাজকরা সমাজে সুপ্রতিষ্ঠিত ছিল, নিঃসন্দেহে কথা আমরা বলতে পারি, এবং সম্মানিত ছিলেন। কাজেই তারা সুপ্রতিষ্ঠিত ও সম্মানিত হয় নিরাপত্তা ও অন্যান্য কারণে সাধারণ জনসাধারণ যারা রয়েছিলেন, জনগণ যারা রয়েছিলেন, তারা কিন্তু তাদের অর্থ সম্পদ এসব ধর্মযাজকদের কাছ থেকে জমা রাখত, নিঃসন্দেহে জমা রাখত, নির্দ্বিধায় নিঃসংকোচে জমা রাখত। ব্যাবিলনীয় সভ্যতায় আমরা আরও যে ব্যাংক ব্যবস্থার বা অর্থ ব্যবস্থার যে বিষয়গুলো দেখতে পাই, এর মধ্যে আমরা দেখছি যে ধর্মযাজকদের কাছে যেসব অর্থ জমা করা হতো, সেই জমাকৃত অর্থ কিন্তু এই ধর্মযাজকরা অর্থকে ঋণ দিতে পারতেন এবং অর্থের সাহায্য দিতে পারতেন, অথবা সমাজের উন্নয়নে অন্যান্য কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলোতেও তারা ব্যবহার করতে পারতেন। তখন বিখ্যাত ফরাসি লেখক রেভিল পোর্ট তার লেখনীতে ব্যাবিলনীয় সভ্যতার সময় তিনি তার লেখনীতে বলেছেন যে বিভিন্ন অর্থ সংক্রান্ত কার্যাবলীর বর্ণনা ব্যাবিলনীয় সভ্যতার সময় থেকে পাওয়া যায়। কাজে প্রিয় শিক্ষার্থী, আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে মানব সভ্যতার যে শুরু হয়েছিল উষালগ্ন, তখন থেকে কিন্তু আমাদের অর্থ ব্যবস্থার বা ব্যাংক ব্যবস্থার বিভিন্ন ধারণা বা কার্যাবলী প্রচলিত ছিল। এরপরে যদি আমরা রোমান সভ্যতার দিকে দেখি, সেটি দেখতে পাচ্ছি আমরা যে খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোমে যে সভ্যতা গড়ে উঠেছিল, ইটালিতে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেটিকে আমরা বলছি রোমান সভ্যতা। তো রোমান সিভিলাইজেশনের সময় আমরা যা দেখতে পাই বা ইতিহাস থেকে যা আমরা পাই, যে রোমের যে সম্রাট নিরো ছিলেন, তিনি তার বাঁশি বাজানোর কাহিনী আমরা জানি যে রোম যখন পুড়ছে নিরো তখনও বাঁশি বাজাচ্ছিলেন। কাজেই সম্রাট নিরোর বাঁশি বাজানোর কাহিনী যেমন আমরা জানি, তেমনি নিরোর শাসন আমলে বা নিরোর শাসনকালে বয়স্ক যারা ছিলেন, এজেড পিপুল যারা ছিলেন, তাদেরকে অবসর ভাতা প্রদান, রাস্তাঘাট উন্নয়নের যে ব্যবস্থা, পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, পশু চিকিৎসার যে ব্যবস্থা ইত্যাদি সামাজিক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা আমরা জানতে পারি বা শুনতে পাই। কাজে প্রিয় শিক্ষার্থী, সেই রোমান সভ্যতার সময় যে এইসব যে কাজগুলো চলতো, এর জন্য একটি সিস্টেমের দরকার ছিল, ব্যাংক ব্যবস্থার দরকার ছিল। কাজে আমরা রোমান সভ্যতা থেকেও কিন্তু ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ধারণা অনুধাবন করতে পারি। রোমান সভ্যতায় আমরা যে বিষয়গুলো ব্যাংকিং সিস্টেমের বা অর্থ সংক্রান্ত কার্যাবলী দেখতে পাই, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন দলিলপত্রে সঞ্চয় সংক্রান্ত বিষয় আমরা দেখতে পারি, বিনিয়োগের বিষয়টি আমাদের দৃষ্টিগোচরে আসে, ঋণদানের যে বিষয়টি সেটিও উল্লেখ রয়েছে। আর যারা এই সকল কাজে
সেই সময় রোমান সভ্যতার সময় সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণদান কার্যক্রমের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কলিবিস্টাই বলা হতো। প্রিয় শিক্ষার্থী, কাজে আমরা রোমান সভ্যতার সময়ও ব্যাংক ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটি আমরা ধারণা করতে পারি বা অনুধাবন করতে পারি। এরপরে যে সভ্যতা রয়েছে সেটি হলো চৈনিক সভ্যতা, চাইনিজ সিভিলাইজেশন। তোমরা জেনে থাকবে যে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত চীন দেশে যে সভ্যতা বিরাজমান ছিল সেটিকে আমরা বলছি কি চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতাকে আমরা প্রাগ ঐতিহাসিক যে সভ্যতাগুলো রয়েছে সেই সভ্যতাগুলোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা হিসেবে বিবেচনা করে থাকি বা কনসিডার করে থাকি। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীন দেশে, বর্তমান যে চীন, সেখানে তোমরা জেনে থাকবে যে সানসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে 600 অব্দে চীনে সানসি নামে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। চৈনিক সভ্যতার আর যেসব আমরা অবদান দেখতে পাই তার মধ্যে অনেকে বা অনেক লেখক বা অনেক ব্যাংক ব্যবস্থাপনার সাথে যে সকল এক্সপার্টদের কন্ট্রিবিউশন রয়েছে তারা অনেকে বলে থাকেন যে এই যে সানসি ব্যাংক, এটিকে পৃথিবীর প্রথম সুসংগঠিত ব্যাংক বলে তারা উল্লেখ করেছেন। এই সময় এই ব্যাংকের কার্যক্রমের মধ্যে ছিল কি, নোট প্রচলন থেকে শুরু করে বহুবিধ ব্যাংকিং যে কার্যাবলী রয়েছে সেগুলো কিন্তু এই ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা হতো। কাজেই আমরা চৈনিক সভ্যতায় ব্যাংক ব্যবস্থার যে উৎপত্তি বা ক্রমবিকাশ সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এছাড়া সে সময় আরও যে সকল বিভিন্ন সভ্যতা রয়েছিল সেই সভ্যতাগুলোর মধ্যে আমরা গ্রিস সভ্যতার কথা জানি, আমরা আরব সভ্যতার কথা জানি, আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা জানি এবং ভারতের যে বৈদিক সভ্যতা আছে সেই সভ্যতার কথাও জানি। এ সকল সভ্যতাতেও আমরা মুদ্রা ও অর্থ ব্যবস্থাপনার যে ব্যবহারকারী রয়েছিল ইতিহাসে সেগুলোর সাক্ষ্য প্রমাণ রয়েছে। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে প্রাচীন যুগে যে সকল সভ্যতাগুলো ছিল এ সকল সভ্যতা ব্যাংক ব্যবস্থাপনার উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরপরে ব্যাংক ব্যবস্থাপনার উৎপত্তির যে ক্রমবিকাশ, এরপরে আমরা দেখতে পাই মধ্যযুগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে যে খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, বা অনেকে বলে থাকেন যে অষ্টাদশ শতাব্দীর যে শিল্প বিপ্লবের পূর্ব সময়কে আমরা মধ্যযুগ হিসাবে গণ্য করে থাকি। তো এই মধ্যযুগে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে, ব্যাংকিং সিস্টেমের উন্নয়নে কি কি অবদান আমরা দেখতে পাই সেগুলো আমরা দেখব। আমরা জানি যে এই মধ্যযুগ থেকে ব্যাংক সাংগঠনিকভাবে তার রূপ যেটি রয়েছে, তার যে সাংগঠনিক রূপ রয়েছে সেই রূপটি লাভ করতে শুরু করে। এ সময় আমরা যে জিনিসটি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি সেটি হলো যে মহাজন বণিক গোষ্ঠী এবং স্বর্ণকার যারা রয়েছে এদের কিন্তু উদ্ভব ঘটে এই মধ্যযুগে। এরপরে আমরা দেখতে পাই যে যাজক শ্রেণী যারা রয়েছে খ্রিস্টপূর্ব 400 অব্দে তারা তাদের উপাসনালয়ে, তাদের যে প্রার্থনার জায়গা সেই জায়গায় তারা ব্যাংক, 7ম শতাব্দীতে ইতালি সহ অন্যান্য যে ইউরোপীয় দেশ রয়েছে সেই সব দেশে ইহুদি ব্যবসায়ীরা ব্যাংক ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু করে। 1150 সালে ইতালি সরকারের যে বাধ্যতামূলক ঋণ কার্যক্রম সেটিও কিন্তু এই মধ্যযুগে পরিলক্ষিত হয়। এখান থেকে আমরা দেখতে পাই মধ্যযুগ থেকে যে 1157 সালে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠা হয়। ইতালির ভেনিস নগরে 1157 সালে প্রতিষ্ঠিত হয়। 1178 সালে জেনেভায় বণিকদের দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা ব্যাংক সান জর্জিও প্রতিষ্ঠা লাভ করে। অন্যদিকে আমরা দেখতে পাই 1401 সালে ব্যাংক অফ বার্সেলোনা স্পেনে এটি প্রতিষ্ঠা পায়। অন্যদিকে আমরা দেখতে পাই 1407 সালে ব্যাংক অফ জেনোয়া যে প্রতিষ্ঠা হয়। এই সকল ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যযুগে ব্যাংকের একটা ব্যাপক প্রসার ঘটে, ব্যাংকের ব্যাপক উৎপত্তি লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এর পরের যে সময়কাল সেটিকে আমরা বলছি আধুনিক যুগ, অর্থাৎ 1609 সালে ব্যাংক অফ আমস্টারডাম প্রতিষ্ঠা হয়। তোমরা দেখতে পাচ্ছ 1619 সালে ব্যাংক অফ
হামবুর্গ প্রতিষ্ঠিত হয়। 1656 সালে ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠা করা হয় সুইডেনে। এ সকল ব্যাংক আমরা জানি যে আধুনিক ব্যাংকিংয়ের উন্মেষকালের বার্তা বহন করতে থাকে, অর্থাৎ আধুনিক ব্যাংকিংয়ের যে সময়কাল, এই সব ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ লাভ করতে থাকে। তোমরা জেনে থাকবে যে 1694 সালে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। কাজেই যুক্তরাজ্যে যে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ধরে নিই যে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সালটি আমাদের গুরুত্বপূর্ণ, 1694 সাল, এবং বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কি, সেটি হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। এটি মাথায় রাখতে হবে। পাশাপাশি ব্যাংক অফ সুইডেন কত সালে প্রতিষ্ঠা হয়, ব্যাংক অফ হামবুর্গ কত সালে প্রতিষ্ঠা হয়, এই সালগুলো এবং ব্যাংকের নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা সেদিক থেকে বলতে পারি যে বিশ্বের প্রথম ও শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক কোনটি? আমরা নিঃসন্দেহে বলবো ব্যাংক অফ ইংল্যান্ড। এর কিছুকাল পরে ব্যাংক অফ ইংল্যান্ড 1694 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর কিছুকাল পরে 1700 সালে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে কলকাতায়, আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া, তার কলকাতায় একটি হিন্দুস্থান ব্যাংক প্রতিষ্ঠা হয়। এরপরে আমরা জার্মানিতে 1765 সালে ব্যাংক অফ প্রুসিয়া প্রতিষ্ঠিত হয়। এরপরে যদি দেখি আমরা যে 1800 সালে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয়। এরপরে 1875 সালে দ্য রেইক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1882 সালের দিকে যদি যাই আমরা, তাহলে দেখতে পাই যে জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ জাপান প্রতিষ্ঠিত হয়। আর 1913 সালে আমরা যুক্তরাষ্ট্রের দিকে, অর্থাৎ আমেরিকাকে আমরা যে জানি যে যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে কি আমেরিকা, সেই আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক বা যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক, সেটির নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই চারটি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে, এই চারটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ব্যাংকিংয়ের যে ক্রমবিকাশ, সেটি কিন্তু বিস্তারিত হয় বা তার বিস্তৃতি লাভ করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ব্যাংক ব্যবস্থার যে উৎপত্তির ইতিহাস, এ বিষয়টি তোমরা অনুধাবন করতে পেরেছো বা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা যে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের কী ধরনের অবদান রয়েছে বা ব্যাংক কী কী ভূমিকা পালন করে থাকে, ব্যাংকের কন্ট্রিবিউশন কী কী, সে বিষয়গুলো সংক্ষেপে দেখার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থাৎ ব্যাংক তার প্রধান যে অর্থনৈতিক উন্নয়নে অবদানটি রাখে, সেটিকে বলছি আমরা যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক যে টাকা তৈরি করে, কাজেই টাকা যদি না থাকে, ব্যাংকের মুদ্রা যদি না থাকে, তাহলে আমরা বিনিময়ের মাধ্যম কিন্তু সৃষ্টি করতে পারবো না। সেই বিষয়টির দিকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে মূলধন গঠন ও সরবরাহ। ব্যাংক সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অর্থ রয়েছে, সেগুলো জনগণের কাছ থেকে সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করে, আবার এটি সমাজে বা রাষ্ট্রে সরবরাহ করে থাকে। এরপরে যেটি রয়েছে যে অভ্যন্তরীণ বাণিজ্য যেগুলো রয়েছে, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ যে সকল বাণিজ্য রয়েছে, সেই সকল বাণিজ্যের উন্নয়নে, সম্প্রসারণে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার যে সকল ব্যবসায়ী বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত বা আমদানি রপ্তানি ব্যবসায়ের সাথে জড়িত, তাদেরকে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত যে সহায়তা, সেটিও ব্যাংক কিন্তু দিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আধুনিক যুগের যে বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্প উন্নয়নের জন্য ভূমিকা রাখে। এই জন্য আমরা জানি যে বাংলাদেশে শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আবার যদি কৃষি উন্নয়নেরটা দেখি, তাহলে বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি স্পেসিফিক যে ব্যাংক রয়েছে, তার মধ্যে আমরা জানি যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে, যারা কৃষি উন্নয়নের সাথে জড়িত রয়েছে। কর্মসংস্থানের দিকে যদি দেখি আমরা, তাহলে ব্যাংক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চাকরি করে থাকে, অর্থাৎ ব্যাংকে যারা চাকরি করে তাদের যেমন কর্মসংস্থান হচ্ছে, আবার কর্মসংস্থান ব্যাংকও একটি ব্যাংক রয়েছে, তারাও কিন্তু দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।
ব্যাংক যেটি করে থাকে সরকারকে ঋণ দান করে থাকে, অর্থাৎ ব্যাংক যখন তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি অর্থের প্রয়োজন মনে করে, সেই সময় কিন্তু সরকার ব্যাংকগুলো থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে কিন্তু ঋণ নিতে পারে। কাজে সেদিক থেকে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকেও ঋণ দিয়ে সাহায্য করে থাকে। সরকারি রাজস্ব বৃদ্ধি করে, ব্যাংকের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের যে আয়ের ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু রাজস্ব বাড়ানোর যে টেকনিকগুলো রয়েছে, কৌশলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে থাকে। কাজে সেদিক থেকেও আমরা বলতে পারি যে সরকারের যে রাজস্ব বৃদ্ধির যে বিষয়টি রয়েছে সেখানেও ব্যাংক সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে। এইভাবে আমরা বলতে পারি যে জীবনযাত্রার মান উন্নয়নে, অর্থাৎ সমাজের জনগণ যারা রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে, রাষ্ট্রের জীবনযাত্রার মান উন্নয়নে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে, সকল ক্ষেত্রেই কিন্তু মোরাললেস আমরা বলতে পারি যে ব্যাংক তার গুরুত্বপূর্ণ অবদান পালন করে থাকে। এ পর্যায়ে আমরা যদি ব্যাংক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখতে পারবো যে কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে আমরা বলে থাকবো যে এটি ব্যাংকিং প্রতিষ্ঠান বা এটি ব্যাংক ব্যবসার সাথে প্রতিষ্ঠানটি জড়িত। কাজেই তার স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যার ভিত্তিতে আমরা বলতে পারবো যে এটি একটি ব্যাংকিং প্রতিষ্ঠান বা ব্যাংকিং ব্যবসায়ী প্রতিষ্ঠান। তার প্রথম সত্তা যেটি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, অর্থাৎ ব্যাংকের একটি নিজস্ব সত্তা রয়েছে। এই সত্তার মাধ্যমে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করতে পারে। ব্যাংকের কিছু কাঠামোগত বৈশিষ্ট্য রয়েছে, যে তার ফিচার্সগুলো কেমন হবে, তার আকৃতি কেমন হবে, আকার কেমন হবে, এসব ব্যাপার রয়েছে। এরপরে যেটি রয়েছে যে ব্যাংক কিন্তু ব্যাংকে যারা টাকা ডিপোজিট করে, আমানত করে, তাদেরকে ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। পাশাপাশি ব্যাংক থেকে যারা ঋণ নেয়, ব্যাংক সেই যারা ঋণ নিয়েছে তাদের কাছ থেকেও সুদ আদায় করে থাকে। কাজেই এই যে একটি ইস্যু, সুদের ব্যাপার রয়েছে, এটিও কিন্তু ব্যাংক ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। নিরাপত্তার ব্যাপারটি রয়েছে। আমরা অনেকে বাসা বাড়িতে যদি টাকা রাখি, এটি যতটা না নিরাপদ তার চেয়ে বেশি নিরাপত্তা ব্যাংক প্রদান করে থাকে। কাজে নিরাপত্তা প্রদান করা এটি ব্যাংক ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংকে মানুষ যতটা বিশ্বাস করতে পারে, অন্য আর্থিক প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে হয়তো ততটা বিশ্বাস করে না। সেদিক থেকে বলবো আমরা যে ব্যাংক বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। কাজে ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম যে মূল বৈশিষ্ট্য, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাংক জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করে। জনগণ তাদের অনেক সময় যে স্বর্ণ অলংকার রয়েছে সেগুলো বাসাতে রাখতে অনেক সময় তাদের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তারা ব্যাংকের লকারে রাখতে পারে। কাজেই ব্যাংকের যে নিরাপত্তার বিষয়টি, বিশ্বস্ততার বিষয়টি এবং গোপনীয়তার যে বিষয়টি, এই তিনটি বিষয় কিন্তু ব্যাংক যথাযথভাবে পালন করে থাকে। কাজেই এই তিনটি কিন্তু ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ ব্যাংকিং আইন অনুযায়ী একজনের অ্যাকাউন্টের খবর বা তথ্য অন্য আরেকজনকেও নিতে পারে না। এই যে নিরাপত্তার বিষয়টি, এটি ব্যাংক অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করে থাকে। এরপরে আমরা দেখছি ব্যাংকের বৈশিষ্ট্যের মধ্যে আমানত গ্রহণ রয়েছে, ঋণদান রয়েছে। এ দুটি কিন্তু ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বা বৈশিষ্ট্য আমরা জানি। এরপরে ব্যাংক বিভিন্ন সেবা প্রদান করে থাকে, এবার ব্যাংক দেনাদার পাওনাদারও সৃষ্টি করে থাকে। কাজেই এগুলোকে আমরা বলতে পারি যে ব্যাংকিং ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আজকের আলোচনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এটি বিস্তারিত আলোচনা করব, ব্যাংকিং ব্যবসায়ের প্রকারভেদ। তোমরা জানো যে কালের বিবর্তনে অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বর্তমান কালে বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থার আত্মপ্রকাশ ঘটেছে বা আমরা বিভিন্ন ধরনের ব্যাংক লক্ষ্য করতে পারি। সেগুলোকে আমরা মালিকানার ভিত্তিতে, তাদের কাজের ধরনের ভিত্তিতে, তাদের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে, গ্রাহকের ভিত্তিতে বা তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি। তো প্রথমেই যদি আমরা দেখি আকার আকৃতির ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে, তাহলে আমরা দেখতে পাই যে ব্যাংকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এর প্রথমে রয়েছে একক ব্যাংক, ইউনিট ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, নাম দেখে তোমরা হয়তো অনুধাবন করতে পারছো
যে একটি মাত্র অফিসের মাধ্যমে, যার অফিস হবে শুধুমাত্র একটি, এই একটি অফিসের মাধ্যমে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে বা সম্পাদন করে থাকে তাকে আমরা একক ব্যাংক বলি। আমাদের দেশে একক ব্যাংকের প্রচলন নেই প্রিয় শিক্ষার্থী। দ্বিতীয় যে আমরা কাঠামোর ভিত্তিতে যে ক্রাইটেরিয়াটি বলতে পারি সেটি হলো ব্রাঞ্চ ব্যাংক বা শাখা ব্যাংক। নাম দেখে আমরা অনুধাবন করতে পারছি যে এ ধরনের ব্যাংকের কেন্দ্রীয় অফিস বা সেন্ট্রাল অফিস থাকবে একটি, আর এই অফিসের অধীনে দেশে হতে পারে বিদেশে হতে পারে, দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো যদি শাখা প্রতিষ্ঠিত হয় তাহলে সেটাকে আমরা শাখা ব্যাংকিং বলতে পারি। সে ফর এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে সোনালী ব্যাংকের হেড অফিস ঢাকায় অবস্থিত, কিন্তু দেশে এবং দেশের বাইরে সোনালী ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এরপরে আমরা যেটি দেখতে পাই সেটি হলো চেইন ব্যাংকিং। এটি হলো যে ব্যাংক ব্যবস্থায় সমজাতীয় ব্যাংকগুলো তাদের নিজস্ব মূলধন, কর্মচারী ও স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংকিং বলে। প্রিয় শিক্ষার্থী, এই কনসেপ্টটি তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সৃজনশীল প্রশ্নে চেইন ব্যাংকের কথা যখন বলা হয় তখন আমরা হয়তো অনেক সময় ভুল করে থাকি। কাজে এখানে সংজ্ঞা যেটি রয়েছে এটি ভালোভাবে আমাদের আত্মস্থ করতে হবে, তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে আমাদের উদ্দীপকে এখানে চেইন ব্যাংকের কথা বলা হচ্ছে না একক ব্যাংকের কথা বলা হচ্ছে। এরপরে আমরা যেটি দেখব সেটি হলো গ্রুপ ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থায় ছোট ছোট কতকগুলো ব্যাংক একত্রে গ্রুপ আকারে একটি বৃহৎ ব্যাংক প্রতিষ্ঠা করে কার্যাবলী সম্পাদন করে তাকে আমরা বলছি গ্রুপ ব্যাংকিং। এরপর যে আমরা দেখব মিশ্র ব্যাংক, মিক্সড ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থায় একই ব্যাংক একত্রে জনগণের আমানত গ্রহণ করে এবং দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে ও বিনিয়োগ কার্যাবলী সম্পাদন করে, এরকম যদি ব্যাংক থাকে বা এরকম তিনটি কাজের সমন্বয় যদি একসাথে ঘটিয়ে থাকে যে সকল ব্যাংক, সেগুলোকে বলছি আমরা মিশ্র ব্যাংক। এরপর যে আমরা দেখব যে মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ, ওনারশিপ ওরিয়েন্টেড ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মালিকানার ভিত্তিতে ব্যাংকে আমরা 4 ভাগে ভাগ করি। এর প্রথমে রয়েছে সরকারি ব্যাংক। তোমরা জানো যে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত, পরিচালিত অথবা বিভিন্ন দেশের যে সরকার রয়েছে নিজ নিজ দেশের সরকার কর্তৃক গঠিত বা পরিচালিত যে ব্যাংক তাকে বলা হচ্ছে সরকারি ব্যাংক। যেমন বাংলাদেশে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। এরপরে আমরা আরও সরকারি ব্যাংক আছে, জনতা ব্যাংকও আমরা সরকারি বলছি, রূপালী ব্যাংকও সরকারি বলছি, আমরা অগ্রণী ব্যাংককেও সরকারি ব্যাংক বলছি। এরপরে যেটি রয়েছে মালিকানার ভিত্তিতে বেসরকারি ব্যাংক। নাম দেখে তোমরা বুঝছো যে ব্যক্তিগত উদ্যোগে যে সকল ব্যাংক গঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি বেসরকারি ব্যাংক। সে ফর এক্সাম্পল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আমরা অনেক বেসরকারি ব্যাংকের নাম জানি। প্রিয় শিক্ষার্থী, এরপর যে আমরা যৌথ ব্যাংকের কথা বলবো, অর্থাৎ সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে যে ব্যাংক গঠিত পরিচালিত হয়, যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রূপালী ব্যাংক লিমিটেড। স্বায়ত্তশাসিত ব্যাংক, অটোনোমাস ব্যাংক কিছু রয়েছে। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এটি বাংলাদেশ সরকারের বিশেষ আইন এবং সংবিধানের বিশেষ আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। কাজে এটিকে আমরা সেদিক থেকে বলবো অটোনোমাস ব্যাংক বা স্বায়ত্তশাসিত ব্যাংক। তাহলে আমরা মালিকানার ভিত্তিতে ব্যাংক পেলাম 4 রকম। প্রথমে হচ্ছে সরকারি ব্যাংক, এরপরে হচ্ছে বেসরকারি ব্যাংক, এরপরে যৌথ ব্যাংক এবং এরপরে হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, কার্যাবলীর ভিত্তিতে যদি আমরা ব্যাংকে ভাগ করি তাহলে আমরা অনেক ভাগে ভাগ করতে পারবো। এর প্রথমে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা বললাম যে প্রত্যেক দেশের মুদ্রা বাজারকে এবং অর্থ বাজারকে ও ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি করে যে কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এরপরে যেটি রয়েছে বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ স্বল্প সুদে জনগণের কাছ থেকে যে অর্থ জমা করে এবং সেই জমাকৃত সুদের তুলনায় অধিক সুদে যখন জনগণকে ঋণ দান করে, এই কাজের সাথে যে সকল ব্যাংক জড়িত সেগুলোকে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংক, যেমন অগ্রণী, জনতা, প্রাইম ইত্যাদি। এরপরে কিছু ব্যাংক রয়েছে বিশেষায়িত ব্যাংক, আমরা বলেছি আগেই স্পেশালাইজড ব্যাংক, যেমন কৃষি উন্নয়নের জন্য রয়েছে কৃষি ব্যাংক। তোমরা দেখতে পাচ্ছ যে
কৃষির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বা এটাকে আপগ্রেড করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটিকে বলছি আমরা কৃষি ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক নামে দুটো ব্যাংক রয়েছে, যারা শুধুমাত্র এই কৃষির উন্নয়নে অবদান রেখেছে। এরপরে যেটি রয়েছে শিল্প ব্যাংক, শিল্পের উন্নয়নের জন্য শিল্প ব্যাংকে প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবহন সেক্টরের উন্নয়নের জন্য, ট্রান্সপোর্টেশন সেক্টরের উন্নয়নের জন্য পরিবহন ব্যাংকও রয়েছে। ইনভেস্টমেন্ট এর জন্য, বিনিয়োগের জন্য, অর্থাৎ যে ব্যাংক ব্যবসায়ী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের জন্য প্রতিষ্ঠিত হয়, বিনিয়োগ সংক্রান্ত কাজে যারা দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে, সেটাকে বলছি আমরা বিনিয়োগ ব্যাংক। এরপরে রয়েছে আমাদের বিনিময় ব্যাংক রয়েছে, এক্সচেঞ্জ ব্যাংক, অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সাথে যে ব্যাংক শুধুমাত্র আমরা যদি বলি যে বৈদেশিক বাণিজ্যের যে আমদানি রপ্তানি সংক্রান্ত যে বিনিময় কার্য, এই কার্যের সাথে যে ব্যাংক জড়িত, সেটিকে আমরা বলছি বিনিময় ব্যাংক। এরপরে রয়েছে মার্চেন্ট ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, বিনিময় ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যাংকিং, এই যে দুটো আমরা আলাদা আলাদা আলোচনা করলাম, এই দুটো সংমিশ্রণে যে ব্যাংক গড়ে ওঠে, সেটাকেই বলছি আমরা মার্চেন্ট ব্যাংক। এরপরে আমরা জানি যে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাংকের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক শুধুমাত্র গ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যেই পরিচালিত হয়ে থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সঞ্চয়ী ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, অর্থাৎ দেশের যে বেকার যুবক যারা রয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের কর্মসংস্থানের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বলেছি কর্মসংস্থান ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক রয়েছে, যেটিকে আমরা সংক্ষেপে এক্সিম ব্যাংকও বলে থাকতে পারি, অর্থাৎ আমদানি রপ্তানি ব্যাংক বলা হচ্ছে। উন্নয়নের জন্য যে কাজ করে থাকে সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। বন্ধকি ব্যাংক রয়েছে। আর অন্যান্য ব্যাংকের মধ্যে আমরা কিছু দেখতে পাই, যেমন দেশীয় ব্যাংক আছে এবং গোষ্ঠী ব্যাংক আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কমিউনিটি ব্যাংক এটি কি? তো বিশেষ কোনো সমাজ বা বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো কমিউনিটি বা বিশেষ কোনো সম্প্রদায়ের উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে থাকে তাকে আমরা গোষ্ঠী ব্যাংক বলে থাকি। যেমন আইডিবি, এটি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটি একটি গোষ্ঠীর উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বা একটি সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বা একটি বিশেষ উদ্দেশ্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এরপরে আমাদের রয়েছে আঞ্চলিক ব্যাংক। তোমরা এডিবি ব্যাংকের নাম শুনেছো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি একটি আঞ্চলিক ব্যাংক, একটি অঞ্চলের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে। আবার আন্তর্জাতিক ব্যাংকের কথা আমরা জানি যে আন্তর্জাতিক সদস্য দেশ যারা রয়েছে তাদের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, সেটি নিঃসন্দেহে আমরা জানি যে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক, যেমন ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে। এখন সংগঠনের ভিত্তিতে যদি আমরা ব্যাংকে ক্লাসিফিকেশন করে থাকি, তাহলে দেখতে পাই যে এক মালিকানা ব্যাংক রয়েছে, অংশীদারি ব্যাংক রয়েছে। অর্থাৎ যে ব্যাংক শুধুমাত্র একজন মালিকের দ্বারা গঠিত হয়, পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলছি এক মালিকানা ব্যাংক। আর দেশে বহাল অংশীদারি যে আইন রয়েছে, অর্থাৎ 1932 সালের যে অংশীদারি আইন রয়েছে, সেই অংশীদারি আইন অনুযায়ী যে সকল ব্যাংক গঠিত হয়, পরিচালিত হয়, তাদেরকে আমরা বলছি অংশীদারি ব্যাংক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানি ব্যাংক রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোম্পানি আইন রয়েছে 1991 সালের, এই কোম্পানি আইনের বলে যে ব্যাংক গঠিত পরিচালিত হয় তাকে আমরা কোম্পানি ব্যাংক বলে থাকি। সমবায় ব্যাংক রয়েছে, রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে। গ্রাহকের ভিত্তিতে যদি আমরা ব্যাংকে ভাগ করে থাকি তাহলে দেখতে পাই শ্রমিক ব্যাংক আছে, মহিলা ব্যাংক আছে। প্রিয় শিক্ষার্থী, মহিলাদের সঞ্চয় ও ঋণদানের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বা পরিচালিত হচ্ছে তাকে আমরা বলছি মহিলা ব্যাংক। তোমরা জানো যে এখন স্কুল ব্যাংকিং কার্যক্রমটি খুব জনপ্রিয়, অর্থাৎ স্কুলে যারা শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, সেই ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার জন্য বা লেনদেন সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, লেনদেনের সুবিধার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাকে আমরা বলি স্কুল ব্যাংক। এরপরে আমরা জানি যে কনজিউমার ব্যাংক রয়েছে, অর্থাৎ ভোক্তাদের সেবা প্রদান করার জন্য, ভোক্তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্য, ভোক্তাদেরকে ঋণ দানের জন্য
যে ব্যাংক গড়ে উঠেছে তাকে ভোক্তা ব্যাংক বলা হয়। তালিকার ভিত্তিতে যদি আমরা ব্যাংকে ভাগ করি তাহলে দুই প্রকার বলতে পারি, একটা হচ্ছে শিডিউল ব্যাংক আর একটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, শিডিউল ব্যাংক তফসিলি ব্যাংক যেগুলো, বাংলাদেশে যে সকল বাণিজ্যিক ব্যাংক রয়েছে, অর্থাৎ এই সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমরা বলবো যে এরা হচ্ছে তফসিলি ব্যাংক, যারা কিনা কেন্দ্রীয় ব্যাংকের সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করে এবং আইন কানুন মেনে চলে। আর নন শিডিউলড ব্যাংক যেগুলো রয়েছে, যে সকল ব্যাংক দেশের আইন অনুসারে গঠিত পরিচালিত হয়, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত নয়, কেন্দ্রীয় ব্যাংকের লিস্টেড নয়, তাদেরকে আমরা বলছি অতালিকাভুক্ত ব্যাংক। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দি রাজশাহী ব্যাংক লিমিটেড। এরপরে প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের কার্যাবলী রয়েছে, এটি পরিবর্তিত সিলেবাসে নেই, সেজন্য আমরা আলোচনায় যাচ্ছি না। আমরা আজকের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। তোমরা আজকের আলোচনার উপর ভিত্তি করে বাসায় যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখবে। এই আলোচনার উপর ভিত্তি করে আগামী জুলাই মাসের 12 তারিখে একটি ক্লাস টেস্ট হবে 20 মার্কের। তোমরা সেই ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।